পার্থদা আমাদের সঙ্গে রয়েছেন। ৭১-এর ইতিহাস ভুলে যাওয়া এত সহজ? এই ডিসেম্বরের কথা বলছি আমরা, যে ডিসেম্বরের গোটা পর্বটা জুড়ে 16 দিনের যুদ্ধ এবং সেখানে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যেভাবে কোথাও মানিকশ একের পর এক কোথাও একদিকে ট্রেনিং দেওয়া, অন্যদিকে যেভাবে কোথাও পাকিস্তানি সেনা খান সেনাদের প্রায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল 15 ডিসেম্বর রাত্রিবেলা, এবং তার আগে ভারতেরও কিছু কম ক্ষয়ক্ষতি হয়নি, উল্টো দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, তাদের অপারেশন চেঙ্গিস খা হয়েছে, আমাদের পাল্টা অপারেশন ট্রাইডেন্ট হয়েছে। সে ৭১-এর ইতিহাস ভুলে যাওয়াটা কি করে সম্ভব? আরও বেশি খারাপ লাগে বা অবাক লাগার জায়গা থাকে যখন সেই সময়তে চলে আসে এপারের ওপার থেকে চলে আসে এপারের যারা বাঙালি হিন্দু পরিবার, তারা যখন এসে বলেন যে এখনো বাংলাদেশের প্রতি ভালোবাসা রয়েছে, সংখ্যালঘু তো ওপারেও যে অবস্থা রয়েছে এপারেও সে অবস্থা রয়েছে, তারা কি নিজে জানেন না কোন অবস্থায় দেশ ছাড়তে হয়? তারা কি ভুলে গেছেন ৭১? এই প্রশ্নগুলো মনে জাগে। এক্স্যাক্টলি স্বর্ণালী, আসলে ইতিহাসকে অস্বীকার করার মধ্যে দিয়ে কি খুঁজে পাওয়া যায় শেষমেশ? আপনি যদি বলেন আমার দেশের গত ৭৫ বছরের ইতিহাসের একটা ব্রাইটেস্ট এপিসোড, সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। এবং এটা আমি মনে করি আমি নিজে একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়ার, ফলে সেই হিসেবেও যে দেখবেন কি বলবো, যে প্রতিবেশী দৌরাত্ম্য, আপনি ফ্ল্যাট বাড়িতেও যদি থাকেন, সেটা কি জিনিস সেটা মহাভারতের যুদ্ধেকেও হার মানিয়ে দিতে পারে। ফলে আপনার প্রতিবেশী কে হবেন এবং সে কেমন হবেন, তার চরিত্র কিভাবে পাল্টাবে, তার উপরে অনেক বেশি সজাগ থাকতে হয় সবসময়। কারণ প্রতিবেশী হচ্ছে যে ইটস নট বাই ইয়োর চয়েস বাট বাই কম্পালশন। ইতিহাসের পথ ধরেই হচ্ছে যে আজকের আপনি পূবে বাংলাদেশ, পশ্চিমে পাকিস্তান, মাথার উপরে চীন, তলায় শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছে। ফলে এই প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখার প্রয়োজনটা সবচেয়ে বেশি, এবং এই প্রতিবেশী যে কোনো রাষ্ট্র যদি অশান্ত হয়, চঞ্চল হয় এবং বিশেষত এই ধরনের দাঙ্গার মধ্যে পড়ে, তখন আমাদের বিপদ বাড়ে, বই কমে না। আপনি পাশের বাড়ি আগুন লাগার কথা বলছিলেন, এবং এই কারণের জন্য বলছি যে এই প্রত্যেকটি দেশেই মাইনরিটি আছে, প্রত্যেকটি দেশেই মেজরিটি আছে। আপনি যদি বলেন বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা যেরকম হচ্ছে যে সংখ্যালঘু হিসাবে সেখানে আক্রান্ত হচ্ছে, আপনি একইভাবে অতীতের ইতিহাসে আপনি দেখবেন যে শ্রীলঙ্কায় তামিলরা আক্রান্ত হয়েছে, আপনি আফগানিস্তানে বুদ্ধিস্টরা আক্রান্ত হয়েছে, আপনি পাকিস্তানে হচ্ছে যে হিন্দুদের একাংশ আক্রান্ত হয়। আমি আপনাকে বলব যে এই যে মাইনরিটি অ্যান্ড মেজরিটি, এই আক্রান্ত হওয়ার যে রাজনীতি, এটা আসলে যখন মৌলবাদীদের হাতে যায় তখন আরও বড় বিপদ হয়। এবং বাংলাদেশে রিসেন্ট ঘটনা যেগুলো ঘটছে, আমি মনে করেছিলাম, আমার মতো অনেকেই মনে করেছিলেন একটা সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা হচ্ছে সত্যি দেশের বৈষম্য হয়তো দূর করতে চায়, কিন্তু দেখা গেল ছাত্র আন্দোলনের মুখ কিছু ছাত্র হলেও স্টিয়ারিং চলে গেছে জামাতের হাতে। ফলে যে এই আন্দোলন বৈষম্য বিরোধী আর থাকলো না, বরং নতুন করে একটা বৈষম্য তৈরি করলো গোটা দেশ জুড়ে। শান্তি অর্থে আপনি মেজরিটি মাইনরিটি দুটোর ক্ষেত্রে হিন্দুরা তো আক্রান্ত হচ্ছেনই। আমি আপনাকে বলতে পারি যে রেজওয়ানা চৌধুরী বন্যা, তিনি কেন বাংলাদেশে ঢুকতে পারেন না বলুন তো? ফলে আমি আপনাকে এই কারণে বলছিলাম, অনেক নাম আমি পরপর বলে দিতে পারি, যে মৌলবাদীরা যখন ক্ষমতায় আসে তখন বিপদ বাড়ে। আপনি যেটা শুরু করেছেন ওটা ইম্পর্টেন্ট, স্বাধীনতা আন্দোলনটাকে যারা ভুলে যেতে চায়, তারা আসলে ভুলতে চায় বা ভোলাতে চায় যে এই পাকিস্তানের ডমিনেশন। আপনি একটু আগে বলছিলেন যে পাকিস্তানি এদের ইমিগ্রেন্টসদের জন্য তারা দরজা খুলে দিচ্ছে। আসলে ৭১-এ পাকিস্তানকে পিছু উঠতে হয়েছিল। আমার কাছে পাকিস্তান যদি বলেন যে একটা সাম্প্রদায়িক শক্তির তখন অস্তিত্ব আমাদের ঘরের দুয়ারে ছিল, আমরা গত 50 বছর যে স্বস্তিতে ছিলাম, আজকে আবার সেই মৌলবাদ, আবার সেই সাম্প্রদায়িকতাবাদ, সেটা যখন মাথাচাড়া দিচ্ছে, তখন আমাদের বিপদ ভারতবাসী হিসেবে বাড়ছে। এই মৌলবাদ যখন মাথাচাড়া দিচ্ছে, সেটা অ্যাকসেপ্ট করতে, সেটা স্বীকার করতে, সে নিয়ে প্রতিক্রিয়া দিতে আমাদের সমস্যা কোথায়? যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বামপন্থার মধ্যে রয়েছেন, আমি দেখলাম সাম্প্রতিক সময় বেশ কিছু সিপিএম নেতা নেত্রীরা তারা সরাসরি হিন্দু আক্রান্তের বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। অনেক বামপন্থী বুদ্ধিজীবী ডিরেক্টর, তাদেরকে দেখলাম তারা বলছেন সরাসরি এটা অভ্যন্তরীণ বিষয়ে আমরা মন্তব্য করব না। অনেকে প্রকাশ্যে বলছেন যে সংখ্যালঘু তো এদেশেও অনেক অত্যাচারিত হয়। হঠাৎ করে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা কম্পারেটিভ, তুলনামূলক আলোচনা শুরু করে দিয়েছেন। আমি বলছি তারা তো নিজেরাও এক সময় চলে এসেছিলেন, তারা ৭১-এর সেই স্মৃতিটা ভুলে যাচ্ছেন কি করে? এখানে স্বর্ণালী তুলনা রেজওয়ানা চৌধুরী বন্যার কথা আপনি বললেন, আমি বলছি যে তাসলিমা নাসরিন তো আমাদের রাজ্যেই ঢুকতে পারেনি। হ্যাঁ, আমি আপনাকে বলছি সেই ঢুকতে না পারাটা হচ্ছে আমাদের মুখ উজ্জ্বল করেনি। নানা পরিস্থিতিতে তাকে হচ্ছে যে শহর ত্যাগ করতে হয়েছিল। এবার আমি আপনাকে বলছি যে আপনি যে বললেন না রোগের নেচার ত্যাগ, বাংলাদেশে রোগটা হয়েছে আপনি যার জন্য আমরা চিৎকার করছি, কিন্তু সেই রোগ যদি তার উপাদান ভারতবর্ষে থাকে, ধরুন আপনাকে বলছি কেন একটা ইন্টারেস্টিং উদাহরণ, যে ঢাকায় চিত্তরঞ্জন দাসের নামে রাস্তা এবং সুভাষ বসুর নামে রাস্তা ছিল। আপনি জানেন সেই রাস্তার নাম বদল হয়েছে, যেভাবে ঠিক আমাদের এখানে মুঘলসরাই স্টেশনের নাম বদল হয়।
আমি আপনাকে বলছি যে বিপদটা এইরকম, হিন্দু খাতরে মে হয় বলে আমাদের দেশের মৌলবাদীরা যে স্লোগানটা দেয়, ইসলাম খাতরে মে হয় বলে ওখানে এই 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 জিনিসটা চলছে। আমি বলছি কোথাও মৌলবাদী, সেটা আমি বলছি হিন্দু হোক, সেটা মুসলমান হোক, মৌলবাদী শক্তি যদি ক্ষমতায় আসে সেটা গণতন্ত্রের বিরুদ্ধাচরণ আমাদের করে। দেশে আজমল কাসেমের জন্য আইনজীবী পাওয়া যায়, Yes, কিন্তু ও দেশে পাওয়া যায় না। true, স্বর্ণালী। এদেশের মুঘল আর ও দেশের ক্ষেত্রে হিন্দু সুভাষ বোস দুটো আপনার কাছে এক না, কোনো এক না। আমি বলছি কোনো আমি বলছি এখানে দাড়ি টানার গল্প নেই, কিন্তু কাটাকাটিও খেলা নয়, কিন্তু প্রশ্ন বিপদ আছে। বাংলাদেশ যদি এই মুহূর্তে একটা জ্বলন্ত ভলক্যানো হয়, আমি বলছি আমরা সুপ্ত আগ্নেয়গিরির মধ্যে বাস করছি, এইটুকু আপনাকে খেয়াল করতে হবে যে আমরা খুব নিরাপদে আছি তা নয়। আমি এই জায়গা থেকে মণিপুরেও যে ঘটনা ঘটে, আখলাকের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটে, আমি বললাম যে এটা চাইলেও আপনি ভুলতে পারবেন না, এবং ফলে বাংলাদেশ থেকে শিক্ষাও সেখান থেকে আমি আমি এই জায়গা থেকে আসছি সরাসরি বিমলদার কাছে। বিমলদা, উনি প্রসঙ্গ তুললেন যেভাবে কোথাও বাংলাদেশে একটা গোটা দেশে হিন্দু নিধন চলছে, তার সঙ্গে আখলাখের ঘটনাও এদেশে রয়েছে। সত্যি কি দুটো দেশের পার্সপেক্টিভ, পরিস্থিতি, প্রেক্ষিত এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি? এখনো পর্যন্ত ৭১-এর ইতিহাস ভুলে গিয়ে কেন আমরা বুঝতে পারছি না যে সেখানকার বাংলাদেশের নেচার, বাংলাদেশের প্রকৃতি বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি? সেখানে বারবার এর আগেও ফিরে আসতে হয়েছে, এখনো ফিরে আসতে হয়েছে, অথচ এপারে যারা এসেছেন, বা আমি জায়গা ধরে ধরে নাম দরকার পড়লে সময় নেই তাই নাম ধরে ধরে বলতে পারি যে কারা কারা কি কি মন্তব্য করেছেন, বিশেষত বামপন্থী যারা রাজনৈতিক নেতা নেত্রীরা রয়েছেন। সত্যি কি দুটো বিষয়কে আপনারা এক হিসেবে দেখেন, নাকি ৭১-এর স্মৃতিটা ভুলে যাওয়ার একটা দায় রয়েছে কিছু শ্রেণীর রাজনীতি? একটা জায়গায় স্বর্ণালী, উন্নাও, হাতরাস, ১ লাখ, তারপর কি জিজ্ঞেস করো? একটা প্রশ্ন একটা আছে আর নেই, ওই তিনটেতেই গল্প শেষ। বাংলাদেশে চলছে 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 চলছে, লিস্ট করো, তোমার এই অফিস থেকে একদম আমার বাড়ি দমদম অবধি চলে যাবে। পার্থক্যটা আমরা এক করি, তার কারণ আমরা নিজেদের বড্ড প্রবঞ্চনা করি, আমাদের অভ্যেস এইটা। আমরা একদম ঝেড়ে কাশি না, ফলে ডাক্তার ধরতে পারে না যে কাশি হয়েছে না টিবি হয়েছে। আসলে অসুখটা যদি টিবি হয় তাহলে দেখতে হবে তো ভালো করে, ঝেড়ে তো কাশি না আমরা। সমস্যা কি জানো? ইতিহাস ভোলা যায় না, ইতিহাসকে ভোলাতে হয়। যদি ইতিহাসকে জোর করে ভোলাতে হয় তাহলে ইতিহাসের অ্যাপ্রোচটা বদলে ফেলতে হবে, ইতিহাসের ঘটনাগুলোকে সযত্নে লুকিয়ে ফেলতে হবে যাতে পরবর্তী প্রজন্ম ইতিহাসটা না জানে। আজকে বাংলাদেশে যেটা ঘটছে সেই ইতিহাস লেখা হয়েছিল অনেক আগে, ১৯০৬ সালে যখন মুসলিম লীগ তৈরি হলো। সেই ইতিহাসের প্রথম বাস্তব প্রয়োগ হয়েছিল ১৯৩৭-এর পর, যখন প্রাদেশিক বিধানসভায় মুসলিম লীগ জিতলো। তারপরে গোটা বাংলা জুড়ে তাণ্ডব শুরু হয়ে গেল মুসলিম লীগের। এটা ইতিহাস, ইতিহাস ভালো করে পড়তে হবে। ওই ইতিহাস আমরা কিন্তু পড়িনি, বামপন্থী ইতিহাসবিদরা ওটা পড়ান না, লুকিয়ে রাখেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।